তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন এবং এই রিলেটেড বেশ কিছু ম্যাথস প্র্যাকটিস করেছিলাম। এই তো লাস্ট ক্লাস মানে তো কালকে রাতেই ক্লাস করলাম। সেখানে আমরা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন আছে ডিসপ্লেসমেন্ট রিলেটেড, সেই ইকুয়েশন এবং সেই সব ইকুয়েশন ইউজ করে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব সেই সব নিয়ে ডিটেইলস কথা বলেছি এবং বেশ কিছু ম্যাথস কালকে প্র্যাকটিস করেছিলাম, তাই না? তাহলে ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন থেকে লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথস গুলো করেছিলাম ঠিক এই টাইপের ম্যাথসই এক্সামে আসে। তাই সবাই আমরা পরে তো ওয়ার্কশিট দিবই, যেটা আমি সবসময় বলতেছি যে অসিলেশন চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে একটা ফুল কোশ্চেন আসে। কখনো কখনো শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে তুমি 10 মার্কস বা 11 মার্কসের একটা কোশ্চেন পেয়ে যাবা। তার মানে একটা চ্যাপ্টার ভালো করে পড়লেও আউট অফ 100-এ 10 পাওয়া যাবে। এটা কিন্তু বিশাল ব্যাপার। যেখানে চ্যাপ্টার আছে প্রায় 16টা বা 17টা, সেখানে একটা চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন পাওয়া ভাগ্যের ব্যাপার আর কি, সোজা কথায়। এরকম কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো থেকে ফুল কোশ্চেন আসে, যেমন অসিলেশন, নিউক্লিয়ার ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, মেডিকেল ফিজিক্স। যেটা আগে ছিল আরো দুইটা চ্যাপ্টার, ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন, এই দুইটা চ্যাপ্টারকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে তো তোমাদের মনে করো ঝামেলা অনেক কমায় দিছে। সবচেয়ে বাজে দুইটা চ্যাপ্টারই বাদ দিয়ে দিছে, তোমরা লাকি। কমিউনিকেশন আর হচ্ছে কি বলে ইলেকট্রনিক্স, এই দুইটা চ্যাপ্টার আসলে খুব ঝামেলার ছিল। ইলেকট্রনিক্স এর অপেম তো স্টুডেন্টদের বোঝানোই যেত না, বেশ টাফ। মানে এই অপারেশনাল এমপ্লিফায়ার নিয়ে ম্যাথস করাটা খুব ঝামেলার ছিল, এগুলো সব বাদ দিয়ে দিছে। এখন বসে তোমাদের জন্য ইজি হবে, এটুটা কম্পারেটিভলি অনেক ইজি হবে। তবে এখানে একটা ব্যাপারও আছে, ইজি হয়ে যাওয়াতে এখন তো গ্রেড বাউন্ডারি বেড়ে যাবে। আগে যেটা ছিল, আমরা যেটা তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম যে আউট অফ 100-এ মোটামুটি 70 পেলেই এটা এ স্টার হয়ে যেত, 70-71। এখন হয়তো সেটা হবে না, এখন সেটা হয়তো 80-তে চলে যাবে, যেহেতু ইজি হয়ে গেছে। মানে টাফ কন্টেন্ট গুলো ওরা বাদ দিয়ে দিয়েছে। যদিও অ্যাস্ট্রোফিজিক্স অ্যাড করছে, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স যেটা অ্যাড করছে দেখলাম সেটা তোমাদের জন্য ঝামেলার হবে না, সেটা মজার আছে। ওগুলো বাদ দিয়ে এখানে যেটা করছে সেটা হচ্ছে কসমোলজি এবং অ্যাস্ট্রোফিজিক্স অ্যাড করা হয়েছে। ওকে, তাহলে আমরা ইকুয়েশন ফর SHM, দ্যাট মিনস ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন কি আমরা এখন জানি এবং সেই রিলেটেড ম্যাথসও করতে জানি। ঠিক সেভাবেই যদি আমরা ইকুয়েশন ফর ভেলোসিটি বের করি তখন কেমন আসবে ইকুয়েশনটা? ইকুয়েশন ফর velocity ভ্যালোসিটির ইকুয়েশনটা তাহলে কি হবে? ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন করেছিলাম, একটা ছিল x ইকুয়াল x নট সাইন ওমেগা টি, আবার কখনো কখনো x ইকুয়াল x নট কজ ওমেগা টি। বাট ভ্যালোসিটির ক্ষেত্রে কিন্তু এরকম দুইটা ইকুয়েশন আসবে না, ভ্যালোসিটির ক্ষেত্রে একটা ইকুয়েশনে আসবে। সেটা কেন, সেটা যদি আমরা ক্লিয়ারলি একটু ডেসক্রাইব করতে চাই, লাইক ধরো আমরা আবার একটু রিপিট করি সিম্পল হারমোনিক মোশনটা। লাইক এটা একটা পেন্ডুলাম, পেন্ডুলামের মোশন আমরা সবসময় পেন্ডুলাম দিয়ে এক্সাম্পল দিচ্ছি অথবা ম্যাথ স্প্রিং সিস্টেম দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ইউজুয়াল এক্সাম্পল এই দুইটাই সিম্পল হারমোনিক মোশনের। সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে অন্য সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়। এই তো তার মোশনটা হচ্ছে এই টু এই।
ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে কিন্তু ভ্যালোসিটি জিরো, আর জিরো ডিসপ্লেসমেন্টে কিন্তু ভ্যালোসিটি ম্যাক্সিমাম, যেটাকে আমরা ভি নট বলি। এখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স নট, ম্যাক্সিমাম ভ্যালোসিটি ভি নট, ম্যাক্সিমাম এক্সিলারেশন এ নট, আমরা এইভাবে সাধারণত সিম্বলাইজ করে থাকি। আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে ভ্যালোসিটি জিরো। তাহলে আমরা তো সবসময় মানে স্টার্ট করি যখনই আমরা একটা মানে টাইম পিরিয়ড মেজার করার চিন্তা করি বা টাইমের সাথে তার ভ্যালোসিটি চেঞ্জ নিয়ে যদি গ্রাফ করি, তাহলে গ্রাফটা কি হয়? গ্রাফটা অলওয়েজ ম্যাক্সিমাম থেকে হয় না, কারণ জিরো ডিসপ্লেসমেন্ট থেকে তো আমরা সবসময় হিসেব করি। তাই ইন কেস অফ অলরেডি আমরা ডেসক্রাইব করেছি যে ভ্যালোসিটি টাইম গ্রাফ কেমন হয়, এক্সিলারেশন টাইম গ্রাফ কেমন হয়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হয়। এখন ধরো ভ্যালোসিটি টাইম গ্রাফ তো আমরা যদি জেনারেলি থিঙ্ক করি, তাহলে সবসময় আমরা অসিলেশন কাউন্ট স্টার্ট করি হচ্ছে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালোসিটি ভি নট থাকে তো জিরো ডিসপ্লেসমেন্টে, মানে যখন সেন্ট্রালে থাকে, সেন্ট্রাল মানে ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে গ্রাফ করতে গিয়ে স্টার্ট হয় এরকম। গ্রাফটা সবসময় এরকম একটা কোসাইন গ্রাফ হয়, ভ্যালোসিটি টাইম গ্রাফটা এরকম একটা গ্রাফ হয়। এটা কেন সবসময় ম্যাক্সিমাম ভ্যালোসিটি থেকে স্টার্ট হয়? বিকজ জিরো ডিসপ্লেসমেন্টের ভ্যালোসিটি ম্যাক্সিমাম, আর যে কোনো একটা অসিলেশনের টাইম পিরিয়ড কাউন্ট আমরা স্টার্ট করি কিন্তু জিরো ডিসপ্লেসমেন্ট থেকে, মানে সেন্ট্রাল থেকে। তাহলে সেন্ট্রাল থেকে পজিটিভ সাইডে ম্যাক্সিমাম যাবে, আবার ব্যাক করবে। আমি রাইট সাইড পজিটিভ চিন্তা করি, দেন আবার লেফট সাইডে যাবে যেখানে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, আবার ব্যাক করে আসবে। আমরা দেখতে পারতেছি যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে ভ্যালোসিটি গুলো জিরো। তাই যখন আমরা ভ্যালোসিটি টাইম গ্রাফ ড্র করি, এটা কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে স্টার্ট হয়, ম্যাক্সিমাম ভ্যালোসিটি থেকে স্টার্ট হয়, সরি। তাহলে টাইমের সাথে ভ্যালোসিটি চেঞ্জ দিয়ে যদি আমরা ইকুয়েশন বের করি, অলরেডি সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশনে কেমন হয় সেটা আমরা জানি। তাহলে এটার জন্য কি হবে? ভি ইকুয়াল ভি নট কজ ওমেগা টি হবে, অলওয়েজ কজ ওমেগা টি। ভি ইকুয়াল ভি নট কজ ওমেগা টি। যেহেতু এটা কোসাইন গ্রাফ হচ্ছে, এটা কিন্তু সাইন গ্রাফ হচ্ছে না। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো সেখানে ভ্যালোসিটি ম্যাক্সিমাম। তো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি ভ্যালোসিটি বের করতে পারি। এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন টাইমের সাথে ভ্যালোসিটি চেঞ্জ নিয়ে আমরা চিন্তা করবো। তাহলে কথা একটু লিখে রাখি, the equation tells us how v depends on t, তাহলে যদি একটা স্পেসিফিক টাইমে ভ্যালোসিটি বের করতে বলে, ধরো টাইম দেয়া আছে, একটা স্পেসিফিক টাইমে আমাকে ভ্যালোসিটি বের করতে বলতেছে, তখন কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি আমরা ম্যাথমেটিক্যাল কথায় যাই, যে ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করে আমরা ম্যাথস করব, এই ফর্মুলাটা কিন্তু টাইমের সাথে ভ্যালোসিটি চেঞ্জকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এটা সবসময় কজ দিয়ে আমরা করব, বিকজ ভ্যালোসিটি টাইম গ্রাফটা অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালোসিটি থেকে স্টার্ট হয়, কারণ সেন্ট্রালে ভ্যালোসিটি ম্যাক্সিমাম। সেই জন্য গ্রাফটা আসছে ভি ইকুয়াল ভি নট কজ ওমেগা টি। বাট এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন আমাকে একটা স্পেসিফিক টাইমে ভ্যালোসিটি বের করতে বলবে, মানে টাইমটা বলা থাকবে। সেজন্য আমরা এই কথাটা লিখলাম, দ্য ইকুয়েশন টেলস আস হাউ ভি ডিপেন্ডস অন টি। মানে একটা তারা টাইম বলে দিল যে এত টাইমে ভ্যালোসিটি কত সেটা বের করো, আর ম্যাক্সিমাম ভ্যালোসিটি কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি। এখানে তো এই গ্রাফ হলে তো ম্যাক্সিমাম ভ্যালোসিটি আমরা গ্রাফ থেকে সরাসরি রিড করে ফেলবো। এই গ্রাফটা হলে তো আমরা ম্যাক্সিমাম ভ্যালোসিটি সরাসরি গ্রাফ থেকে রিড করে ফেলবো। বাট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালোসিটি ভি নট কিভাবে বের করবো সেগুলো নিয়ে কিন্তু আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি, অনেক ডিটেইলস কথা বলেছি এবং এরকম ম্যাথসও করিয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি তারা একটা স্পেসিফিক ডিসপ্লেসমেন্টে ভ্যালোসিটি বের করতে বলে, তাহলে তো ম্যাথস আমাকে দুইটা স্টেপে করতে হবে, দুইটা স্টেপে ম্যাথস করতে হবে না? আগে টাইম বের করে নিয়ে দেন টাইমের সাথে এই ফর্মুলাতে বসিয়ে ভ্যালোসিটি বের করতে হবে। সেটা না করে এমন কোনো ফর্মুলা ডিরাইভ করা যায় কিনা যে ফর্মুলা দিয়ে আমরা ডিরেক্টলি করতে পারি ডিসপ্লেসমেন্টের উপর, এরকমও ফর্মুলা ডিরাইভ করা আছে। বাট এই ফর্মুলাগুলো ডিরাইভেশন তোমাদের জানতে হবে না, এই ফর্মুলাগুলো শুধু মনে রাখলেই হবে। এগুলো ডিরাইভেশন অনেক বড় বড়, তাই এগুলো দেওয়া হয়নি, সিলেবাসেও দেওয়া হয়নি, বা আমরাও বলি না, কারণ এইসব ফর্মুলা ডিরাইভ করতে যাওয়া মানে বিশাল ব্যাপার, অনেক বড় ব্যাপার। এখানে শুধু ফর্মুলাগুলোই মনে রাখবো। এটা লিখছো সবাই? আমি এটা ক্লিয়ার করবো, ক্লিয়ার করে পরে আর একটা ফর্মুলায় যাবো।
তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা ম্যাথস করতে পারবা যে কোনো মোমেন্টে। আমরা সেরকম ম্যাথস করব, আজকেই করব। আমি এটাকে ক্লিয়ার করলাম। এখন এই ইকুয়েশনটা হচ্ছে টাইমের সাথে ভ্যালোসিটি চেঞ্জটাকে ওরা রিপ্রেজেন্ট করতেছে। তার মানে একটা স্পেসিফিক টাইমে ভ্যালোসিটি বের করতে বললে আমরা ওই ফর্মুলা ইউজ করব। বাট যদি ডিসপ্লেসমেন্ট রিলেটেড কথাবার্তা বলা থাকে তখন আমরা কি করব? Another equation for velocity. Another equation for velocity হচ্ছে v is equal প্লাস মাইনাস ওমেগা। প্লাস মাইনাস কেন আসছে সেটা তো বুঝতেই পারতেছে, কারণ ভ্যালোসিটি তো পজিটিভ হয় নেগেটিভ হয়। সেটা ওই এক্স নট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা দিস ইকুয়েশন to show how velocity depends on displacement. তাহলে ভ্যালোসিটির আগের যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেটা শো করতেছিল যে ভ্যালোসিটি কিভাবে টাইমের উপর ডিপেন্ড করে, আর এখানে ডিপেন্ড করতেছে ভ্যালোসিটি কিভাবে ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করে। তার মানে যদি আমাকে একটা স্পেসিফিক ডিসপ্লেসমেন্টে ভ্যালোসিটি বের করতে বলে তখন আমি এই ফর্মুলা ইউজ করবো, যেখানে এক্স নট হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, দ্যাট মিনস অ্যাম্পলিটিউড। আর একটা অসিলেটিং বডি বা একটা সিম্পল হারমোনিক মোশনের অ্যাম্পলিটিউড তো গ্রাফ দেওয়া থাকলে আমরা বের করতেই পারবো। তাহলে যদি আমাকে একটা স্পেসিফিক ডিসপ্লেসমেন্টে, ধরো আমাকে ম্যাক্সিমাম ভ্যালোসিটি বের করতে বলো না, লাইক ধরো এটা আমি একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিলাম তোমার, এটা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ইটস আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ওকে, এটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সাপোজ ধরো 5 সেন্টিমিটার, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 5 সেন্টিমিটার, এক্স নট টু 5 সেন্টিমিটার। আমি তোমাকে 3 সেন্টিমিটারের সময় ভ্যালোসিটি বের করতে বললাম, তখন যদি আমি গ্রাফে ট্যানজেন্ট ড্র করে করতে যাই এটা কিন্তু ঠিক হবে না। ম্যাক্সিমাম ভ্যালোসিটির ক্ষেত্রে আমরা জিরো ডিসপ্লেসমেন্টে ট্যানজেন্ট ড্র করে বের করতে পারি, ওকে, বা জিরো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও তো এখানে আমরা ফর্মুলা বানিয়ে ফেলতে পারবো, তাহলে ফর্মুলা দিয়েও করা যাবে। কারণ এই গ্রাফটা বা এই ইকুয়েশনটা শো করতেছে ভ্যালোসিটি কিভাবে ডিসপ্লেসমেন্ট চেঞ্জের সাথে চেঞ্জ হয়, যেখানে এক্স হচ্ছে সেই স্পেসিফিক ডিসপ্লেসমেন্ট, যে ডিসপ্লেসমেন্টে আমাকে ভ্যালোসিটি বের করতে বলা হবে। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু আমরা ভ্যালোসিটি বের করতে পারি। তাহলে চিন্তা করে দেখো, ইন কেস অফ আ সিম্পল হারমোনিক মোশন ভ্যালোসিটি বের করার কিন্তু দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে ভি ইকুয়াল ভি নট কজ ওমেগা টি যদি কোনো একটা স্পেসিফিক টাইমে ভ্যালোসিটি বের করতে বলে, আর যদি একটা স্পেসিফিক ডিসপ্লেসমেন্টে ভ্যালোসিটি বের করতে বলে তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এই প্লাস মাইনাসের মিনিং হচ্ছে ভ্যালোসিটি তো পজিটিভ বা নেগেটিভ হয়, মানে সিম্পল হারমোনিক মোশনের যে কোনো কিছুই তো অ্যাক্সিলারেশনও পজিটিভ নেগেটিভ হয়, ভ্যালোসিটিও পজিটিভ নেগেটিভ হয়, যেহেতু ডাইরেকশন চেঞ্জ করে। ক্লিয়ার? এবার তাহলে চিন্তা করো, আমরা তো লাস্ট ক্লাসে পড়েছিলাম ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থেকে আমরা কিভাবে ম্যাক্সিমাম ভ্যালোসিটি বের করব। তখন আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালোসিটি মানে ডিসপ্লেসমেন্ট জিরো, তাই আমি তোমাদেরকে শিখিয়েছিলাম গ্রাফ থেকে আমরা কিভাবে টেক করব, জিরো ডিসপ্লেসমেন্টে ট্যানজেন্ট ড্র করে আমি গ্রাফটার গ্রেডিয়েন্ট নিব। এটা একটা ওয়ে, বাট এই ফর্মুলাটাকে তো আমরা সিম্পলিফাই করে ফেলতে পারি। কিভাবে দেখো তো, যদি x ইকুয়াল 0 হয়, x ইকুয়াল যদি 0 হয় তখন ভ্যালোসিটিটা হয় ম্যাক্সিমাম ভ্যালোসিটি। x ইকুয়াল যদি 0 হয় তাহলে ভ্যালোসিটি ইকুয়াল হবে ম্যাক্সিমাম ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটির জায়গায় যদি v নট হয় ইজ ইকুয়াল প্লাস মাইনাস ওমেগা x নট স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাহলে v নট ইকুয়াল কি হবে? v নট ইকুয়াল হবে ওমেগা x নট। স্কোয়ার রুট করে দিলে তো আর প্লাস মাইনাস থাকবে, মানে স্কোয়ার করে দিলে আর প্লাস মাইনাস দেওয়া তো দরকার নাই, তখন তো ইয়ে থাকলেও মাইনাস। তাহলে দেখো এই ফর্মুলা দিয়েও কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালোসিটি বের করতে পারি। ম্যাক্সিমাম ভ্যালোসিটি ভি নট ইজ ইকুয়াল ওমেগা এক্স নট। এক্সামে কিন্তু এতটুকু ডিরাইভেশন দেখায় বা দেখাতে বলে 2 মার্কস দিয়ে যে কেন ভি নট ইকুয়াল ওমেগা এক্স নট।
তখন আমি সরাসরি এই ফর্মুলাটা লিখে এই যে 4টা লাইন আমি এখানে করলাম, এই 4টা লাইনে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই ছোট ছোট ডেরিভেশন গুলো কিন্তু এক্সামে আসতে পারে। তবে এই ফর্মুলা কোত্থেকে আসলো, তারপরে এই যে ভি নট ইকুয়াল মানে ভি ইকুয়াল ভি নট কজ ওমেগা টি, এগুলো কোত্থেকে আসলো, এত বিশাল বিশাল ডেরিভেশন এক্সামে আসবে না, এগুলো আমরা এই জন্য দেখাইও নাই, সরাসরি ফর্মুলা গুলো লিখতেছি। কিন্তু এই ডেরিভেশন গুলো কিন্তু এক্সামে আসতে পারে, যে কেন ভি নট ইকুয়াল ওমেগা এক্স নট বলতেছি। তাহলে দেখো, আমরা যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ জানি বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড জানি, তাহলে কিন্তু এই অসিলেটিং বডিটার ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে পারি। তাহলে গ্রাফ থেকে টেক করতে বললে তো আমরা ট্যানজেন্ট ড্র করে করবো, যেটা আমরা শিখলাম অলরেডি করেছিও ম্যাথসে। কিন্তু সেটা ছাড়াও যদি আমাকে করতে বলে, সেটারও ওয়ে আছে, যে ভি নট ইজ ইকুয়াল ওমেগা এক্স নট। এবার তাহলে চিন্তা করো, ওমেগা তো কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট না একটা অসিলেটিং বডির জন্য? একটা অসিলেটিং বডির জন্য তো ওমেগা কনস্ট্যান্ট। তাহলে ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বলতে পারি ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট, এই কথা আমরা বলতে পারি। তার মানে একটা অসিলেটিং বডির অ্যামপ্লিটিউড যত বেশি হবে, তার ম্যাক্সিমাম ভেলোসিটিও তত বেশি হবে। তাহলে সে কথা কি বলা যায়? এখন যদি স্টেটমেন্টে তোমাকে এরকম স্টেটমেন্ট লিখতে বলে, বা ভি নট বা ম্যাক্সিমাম ভেলোসিটি এক্স নটের উপর কিভাবে ডিপেন্ড করে, যদি সে কথা লিখতে বলে, আমরা লিখতে পারবো না, কারণ এই ফর্মুলাই তো সাজেস্ট করতেছে, এই ফর্মুলাটাই আমাকে টেল করতেছে যে ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট, কারণ একটা অসিলেটিং বডির জন্য ওমেগা তো কনস্ট্যান্টই থাকে। ওমেগা মানে তো তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2πf। আমি তো টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ করছি না, বাট যদি অ্যামপ্লিটিউড যত বেশি হবে, যে অসিলেশনটার বা যে সিম্পল হারমোনিক মোশনটার অ্যামপ্লিটিউড যত বেশি হবে, তার ম্যাক্সিমাম ভেলোসিটিও তত বেশি হবে। তাহলে এই কথা কিন্তু আমরা এখানে বলতে পারি এই ফর্মুলা থেকে। তাহলে চিন্তা করে দেখো কিভাবে ফর্মুলাগুলো আসতেছে। আমরা এটা কিন্তু ডিরেক্টলি লিখলাম, চাইলে আমরা এগুলোরও ডেরিভেশন করতে পারবো, এগুলো টাফ কিছু না, এগুলো আমরা করেছি। তোমাদেরকে করাচ্ছি না, এই ডেরিভেশন করতে গেলে 3-4 পেজ লাগবে, এত বড় বড় ডেরিভেশন তো তোমাদের এক্সামে আসে না। আবার যদি ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট থাকে, তারপর আবার ধরো যখন ওমেগা কনস্ট্যান্ট থাকে, তখন ব্যাপারটা এরকম হয়। আবার যদি আমরা বলি যে একটা অসিলেটিং বডির জন্য এক্স নট ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, যদি এক্স নট মানে অ্যামপ্লিটিউড যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে কি কথা বলা যায় না যে ভি নট ইজ প্রপোর্শনাল টু ওমেগা? এই কথা তো বলা যায়। তার মানে যদি একটা অসিলেটিং বডির অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, তাহলে তার ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট। আর যদি কি অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকে, আমরা যদি তার অ্যামপ্লিটিউডকে চেঞ্জ না করি, তাহলে কিন্তু ভি নট ইজ প্রপোর্শনাল টু ওমেগা। সেক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে অসিলেটিং বডিটার, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে, তাহলে ভি নট তত বেশি হবে। তাহলে কথাটা আজকে এখন পর্যন্ত যা বললাম, সেই কথাগুলোর সামারি কি দাঁড়ালো, যে সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি আমরা ভেলোসিটির সাথে টাইম চেঞ্জের ব্যাপারটা হিসেব করি, তাহলে ভি ইকুয়াল ভি নট কজ ওমেগা টি। আর যদি ডিসপ্লেসমেন্টের চেঞ্জের সাথে ভেলোসিটি চেঞ্জ রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ভি ইকুয়াল প্লাস মাইনাস ওমেগা স্কয়ার রুট অফ এক্স নট স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন ইন কেস অফ আ মানে জিরো ডিসপ্লেসমেন্ট, যখন ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট জিরো থাকে, মানে এক্স ইকুয়াল যখন জিরো হয়, তখন তো ভি ইকুয়াল ভি নট হয়, সেটা আমরা জানি। সেটা আমরা লাস্ট 2টা ক্লাস ধরে বলে আসতেছি অসিলেশন স্টার্ট করার পর থেকে। তাহলে আমরা যে সেখান থেকে দেখতে পারি যে ভি নট ইজ ইকুয়াল ওমেগা এক্স নট আসে। এবং এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে আমরা দেখতেছি ওমেগা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট, আর যদি এক্স নট কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি নট ইজ প্রপোর্শনাল টু ওমেগা। তাহলে স্টেটমেন্টের জন্য এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই প্রচুর স্টেটমেন্ট কিন্তু এক্সামে লিখতে বলে। যেহেতু এই চ্যাপ্টার থেকে একটা পুরো কোশ্চেন আসে, যে কোনো কিছুই কিন্তু যে কোনো সময় লিখতে বলতে পারে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম? আবার দেখো, আমরা তো জানি ওমেগা ইকুয়াল 2πf, ওমেগা ইকুয়াল টু 2πf। তাহলে কি এই কথা বলা যায় না যে ভি নট ইজ প্রপোর্শনাল টু এফ, কারণ 2π তো কনস্ট্যান্ট সবসময়। তাহলে এটাও তো বলা যেতে পারে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথেও আবার ফ্রিকোয়েন্সির সাথেও, দুইটার সাথেই ডিরেক্টলি প্রপোর্শনাল, এই কথা কিন্তু বলা যেতে পারে। আমরা কিন্তু ভি নট ইজ প্রপোর্শনাল টু এফ, ভি নট ইজ প্রপোর্শনাল টু ওমেগা, ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট, এই সবগুলো কথাই কিন্তু বলতে পারি। কারণ ভি নট ইজ প্রপোর্শনাল টু যদি ওমেগা হয়, তাহলে ভি নট ইজ প্রপোর্শনাল টু এফ ও হবে, কারণ ওমেগা ইকুয়াল টু 2πf। তাহলে এই কথা বলা যেতে পারে। তাহলে এই সবগুলো কথা খুব ভালো করে মনে রাখা, আমি কিন্তু অনেক ছোট্ট করে লিখে দিলাম। আমরা ম্যাথসে পরে যাব, ম্যাথস করার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখতে চাই। এটা লিখছো সবাই? ক্লিয়ার করবো?
ক্লাসে তো কম স্টুডেন্ট কেন? আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার আর কি কোনো ডেরিভেশন এই চ্যাপ্টার থেকে আসবে? না না, এই চ্যাপ্টার থেকে ডিরাইভেশন আসে না, এই চ্যাপ্টার থেকে ম্যাথস আসে সব। তো স্যার আপনি যে বলেছেন এই জিনিসটা পড়তে তো ছোট্ট, এটা তো জাস্ট 2 লাইনের, এটা মনে থাকবে না? যদি কখনো বলে যে ভি নট ইজ ইকুয়াল কেন ওমেগা এক্স নট, বা আমরা কেন ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট বলছি, তখন এই পুরো লাইনটা দেখাতে হবে। তাহলে আমি তোমাকে কোশ্চেন করলাম যে ভি নট ইজ প্রপোর্শনাল টু এক্স নট, প্রুভ দ্যাট, তুমি এটা প্রুভ করো যে ভি নট যে এক্স নট এর সাথে প্রপোর্শনাল, এটা তুমি প্রুভ করো। তখন তুমি যে এখানে এই পেজটাতে আমি যতটুকু লিখলাম তুমি এতটুকু লিখে দেখো। তাহলে এটা তো আর খুব বড় কোনো ডিরাইভেশন না, এতটুকু এক্সপ্লেনেশন তো ওরা চাইতেই পারে, তাই না? থার্মালে যেরকম বা আমরা গ্রেভিটেশনাল ফিল্ডে যেরকম অনেকগুলো ডিরাইভেশন তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছি এগুলো এক্সামে আসতে পারে, ভালো করে শিখে রাখো। বিশেষ করে থার্মালে ডিরাইভেশন, থার্মালেও আসে, গ্রেভিটেশনাল ফিল্ডেও আসে। এই 2 চ্যাপ্টার থেকে অনেক ডিরাইভেশন এক্সামে আসে, সবসময় আসে। আমরা কোশ্চেন অলরেডি, তোমরা তো ওয়ার্কশিট গুলো করতেছো অলরেডি, তোমরা দেখতেছো কিন্তু, কারণ ওই চ্যাপ্টার গুলো সবগুলো ওয়ার্কশিট তোমরা করেছি। আর অসিলেশন শেষ করে একটা ওয়ার্কশিট দিব, নেক্সট ক্লাসে দিব, কারণ যেহেতু এটা সিঙ্গেল চ্যাপ্টারের উপরেই কোশ্চেন আসে, তাই এখানে এটা শেষ করে আরেকটা ওয়ার্কশিট দিব অসিলেশনের উপর। তাহলে আমি এটা ক্লিয়ার করলাম পেজটা। এবার চলে আসো, আমরা অলরেডি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, এক্সিলারেশন টাইম গ্রাফ ডেসক্রাইব করেছি। ইন কেস অফ SHM, দ্যাট মিনস সিম্পল হারমোনিক মোশনের এই গ্রাফগুলো কেমন হয় আমরা অলরেডি দেখে ফেলেছি। বাট যদি তোমাকে এক্সিলারেশন এগেইনস্ট ডিসপ্লেসমেন্ট গ্রাফ বলতে বলে, এক্সিলারেশন এগেইনস্ট displacement graph, displacement, that means AX graph, যদি এরকম গ্রাফ করতে বলে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য, তখন গ্রাফটা কেমন হবে চিন্তা করো। আমরা জেনেছি, মেইন যে কথাটা আমরা জেনেছি একদম শুরুতেই, যেটা আমরা সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনেই বলেছি, যে এক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি হয় এক্সিলারেশন তত বেশি হয়। তাহলে ডিসপ্লেসমেন্ট যখন x নট, এক্সিলারেশন তো তখন a নট। ডিসপ্লেসমেন্ট যখন 0, এক্সিলারেশনও তখন 0। ডিসপ্লেসমেন্ট যখন x নট, এটা তো মাইনাস x নট। ডিসপ্লেসমেন্ট যখন x নট, তখন আবার এক্সিলারেশন ম্যাক্সিমাম। কিন্তু আমরা আরেকটা কথা বলেছি, এক্সিলারেশনের ডাইরেকশন কিন্তু অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিটে হয়। তার মানে যেখানে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ সেখানে এক্সিলারেশন পজিটিভ, আর যেখানে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, দ্যাট মিন্স রাইট সাইডে কনভেনশনালি আমরা রাইট সাইডকে পজিটিভ ধরি, সেখানে কিন্তু এক্সিলারেশন নেগেটিভ। এই কনসেপ্টগুলো সবগুলো মাথায় নাও। ইন কেস অফ আ সিম্পল হারমোনিক মোশন, এক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, আমরা অলরেডি জেনে এসেছি। তার মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি এক্সিলারেশন তত বেশি, সেই জন্যই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে ম্যাক্সিমাম এক্সিলারেশন। কিন্তু কন্ডিশনই বলা আছে এখানে এক্সিলারেশন রেস্টোরিং ফোর্স, মানে ডিসিলারেশন হয় কিন্তু অপোজিটে হয় অলওয়েজ। ডিসপ্লেসমেন্টের অপোজিটে হয় বলেই এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দিকে থেমে যায়, নাহলে থামতো না। তাহলে এক্সিলারেশনের ডাইরেকশন কিন্তু ডিসপ্লেসমেন্টের অপোজিটে হয়। তার মানে ডিসপ্লেসমেন্ট যেখানে পজিটিভ, এক্সিলারেশন সেখানে নেগেটিভ, এবং সেই এক্সিলারেশন কিন্তু চেঞ্জ হয়। 0 ডিসপ্লেসমেন্টে এসে কিন্তু এক্সিলারেশন 0 হয়ে যায়। তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্ট ভার্সেস এক্সিলারেশন গ্রাফ করি, রাইট, এটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস এক্সিলারেশন গ্রাফ করি, লাইক ধরো এটা এক্সিলারেশন, তাহলে ডিসপ্লেসমেন্ট মনে করো এদিকে হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট x নট, এটা ধরো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট x, এটা ধরো ম্যাক্সিমাম এক্সিলারেশন a নট।
এটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন মাইনাস এ নট, এটা এক্স নট, এটা মাইনাস এক্স নট। তাহলে যেখানে ডিসপ্লেসমেন্ট জিরো সেখানে তো অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, কিন্তু সেই অ্যাক্সিলারেশন কিন্তু পজিটিভ। ডিসপ্লেসমেন্ট যেখানে নেগেটিভ সেখানে কিন্তু অ্যাক্সিলারেশন পজিটিভ, মানে পয়েন্টটা এই জায়গায় হবে ম্যাক্সিমাম, কারণ ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনও সেখানে ম্যাক্সিমাম। আবার এই জায়গায় ব্যাপারটা কিন্তু উল্টা, ডিসপ্লেসমেন্ট যেখানে পজিটিভ সেখানে হচ্ছে অ্যাক্সিলারেশনটা নেগেটিভ, সেখানে অ্যাক্সিলারেশনটা নেগেটিভ। আবার ডিসপ্লেসমেন্ট যখন জিরো সেখানে অ্যাক্সিলারেশনও জিরো। তাহলে গ্রাফটা কেমন হবে? জাস্ট এরকম একটা স্ট্রেট লাইন হবে, এরকম একটা স্ট্রেট লাইন হবে গ্রাফটা। এটা কিন্তু স্ট্রেট লাইন, জাস্ট এরকম একটা গ্রাফ হবে, সিম্পল কথা। তাই আমাদের যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, বেসিক কনসেপ্ট গুলো, এই গ্রাফটা কিন্তু আমরা নিজেরাই করতে পারবো। দেখো এখন আমি ডেসক্রাইব করার পর এটা কি কোনো ঝামেলার কিছু মনে হচ্ছে? কিন্তু হঠাৎ করে এই গ্রাফটা দেখলে মনে হয়তো হায় হায় এটা কি জিনিস, এটা কোত্থেকে আসলো, এটা কি কেমন। কিন্তু তুমি জাস্ট একটা অসিলেটিং বডি বা একটা সিম্পল হারমোনিক মোশনের বেসিক কনসেপ্টটাকে মনে রাখো, যে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো অ্যাক্সিলারেশনও জিরো, বাট অপোজিট। তার মানে যেখানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেখানে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, কিন্তু যেখানে ডিসপ্লেসমেন্ট মাইনাস সেখানে অ্যাক্সিলারেশন পজিটিভ, আর যেখানে ডিসপ্লেসমেন্ট পজিটিভ সেখানে অ্যাক্সিলারেশন নেগেটিভ। এবং অ্যাক্সিলারেশনটা কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে সাথে চেঞ্জ হয় প্রপোর্শনালি, যে কারণে স্ট্রেট লাইন এই যে দেখো চেঞ্জ হয়ে হয়ে জিরো হয়, আবার ইনক্রিজ করে করে ম্যাক্সিমামে যায়। প্রপোর্শনাল বলেই কিন্তু গ্রাফটা স্ট্রেট লাইন হলো। তাহলে এখানে আমরা যে কথাগুলো বললাম চিন্তা করে দেখো, যে বেসিক গুলো আমরা জেনেছি সেই বেসিক গুলো দিয়ে এই গ্রাফটা খুব সহজেই রিপ্রেজেন্ট করা যেতে পারে বা সহজেই বলা যেতে পারে কি হচ্ছে। তাহলে ধরো ফিগার 1.1 সাপোজ, আমরা কি বলবো একটু লিখে রাখতে হবে কথাগুলো, নাহলে মনে থাকবে না। এক্সামে আগলে এই গ্রাফকে ডেসক্রাইব করতে বলে, তখন আমরা কিভাবে পয়েন্ট টু পয়েন্ট ডেসক্রাইব করবো সেই ব্যাপারগুলো একটু লিখে রাখি। মানে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম সেগুলো আসলে লিখতে বলে এক্সামে, অনেক সময় এই গ্রাফটাকে ডেসক্রাইব করতে বলে। Figure 1.1 shows the acceleration displacement। এই গ্রাফের এক্সপ্লেনেশনটা মানে গ্রাফটা দিয়ে তারা এক্সপ্লেন করতে বলে গ্রাফটা কেন, এটা কিন্তু অনেকবার আসছে এক্সামে। তোমার যদি মনে রাখার সুবিধার জন্য লেফট সাইডে আমি যে ড্রয়িংটা করলাম সেটা যদি করে রাখতে চাও নোটে করে রাখতে পারো। তাহলে দ্য গ্রাফ, নাম্বার ওয়ান কথা, গ্রাফটা অরিজিন থেকে স্ট্রেট লাইন হবে অবভিয়াসলি। গ্রাফ is a straight line through the origin. কেন এটা হয়? বিকজ a is proportional to x, সেটা আমরা জানি। নাম্বার টু, it has a নেগেটিভ স্লোপ। কেন এটা নেগেটিভ স্লোপ হয়? দেখো আস্তে আস্তে কমে জিরো হয়, আবার বেড়ে বেড়ে জিরো হয়। এটাও তো বেসিক্যালি ওটার জন্যই নেগেটিভ
slope. Because a is equal to minus omega square x. হ্যাঁ, এই মাইনাস সাইনটা আমরা কেন নিয়ে আসছি? অপোজিটে বলেই তো নিয়ে আসছি। This means that the acceleration always detected towards the, এটা অলওয়েজ কি ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ডিরেক্টেড থাকে, সেগুলো আমরা আগে কি বলেছি, ইকুইলিব্রিয়াম টুয়ার্ডস the equilibrium position. Equilibrium position. এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে তাহলে কি আসবে, কেউ একজন বলো তো, দেখি কি বুঝলা? এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? এই ফর্মুলাটা চিন্তা করো, a is proportional to omega square x. মাইনাস সাইনের ইয়ে তো হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট যখন নেগেটিভ, অ্যাক্সেলারেশন তখন পজিটিভ, মানে এটা অলওয়েজ ডিসপ্লেসমেন্টের অপোজিটে বলে মাইনাস সাইন আসে। ম্যাথসে তো আর মাইনাস সাইনটা কোনো কিছু রিপ্রেজেন্ট করে না। এখন আমরা বলতেছি a is equal to omega square x, তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল কি হবে? a ডিভাইডেড বাই x না? আর এই গ্রাফটার গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো? এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা বেসিক্যালি কি পাবো? a বাই x ই তো পাবো। তার মানে বেসিক্যালি এই গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা পাই ওমেগা স্কয়ার। তার মানে একটা অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে আমরা কিন্তু ওমেগা স্কয়ার ক্যালকুলেট করতে পারবো বাই ইউজিং কি গ্রেডিয়েন্ট অফ দিস গ্রাফ। তাহলে থার্ড পয়েন্টে সে কথা লিখি, the magnitude of the gradient of the graph is omega square. ওমেগা স্কয়ার। আরেকটা পয়েন্ট আছে, এটাকে লেখা শেষ করো, আমি ফোর্থ পয়েন্টটা পরে লিখে দিচ্ছি। তার মানে এই অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা পাবো ওমেগা স্কয়ার। এই সব কথা কিন্তু খুব ভালোভাবে মনে রাখো, কারণ এক্সামে যে কিভাবে তোমার কাছে কোন ধরনের এক্সপ্লেনেশন চাইবে তার কিন্তু কোনো শেষ নাই। তাহলে এগুলো এভাবে পয়েন্ট করে লিখে রাখবে এবং ভাষায় বারবার পড়ে মেমোরাইজ করবে ব্যাপারগুলো, মানে ক্লিয়ার করবা কনসেপ্টটাকে।
এটা লেখা হয়েছে সবার, ক্লিয়ার করব? জি স্যার। লাস্ট পয়েন্ট, আর লেখা লাগবে না, এই 3টা পয়েন্টই মনে রাখো, তাহলে হবে, আর কিছু লিখতে হবে না। 3টা পয়েন্টই আমরা গ্রাফ থেকে ডেসক্রাইব করি, কারণ গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কি পাবো সেটা যেহেতু আমরা জেনে গিয়েছি, এটা ডিটেলসে বলার কিছু নেই। আমি একটা এবার চলে আসো এনার্জি গ্রাফ। এনার্জি গ্রাফ, একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য তার এনার্জি গ্রাফটা কেমন হয়। এনার্জি গ্রাফগুলো করার আগে আমি জাস্ট একটা ব্যাপার একটু ডেসক্রাইব করতে চাই, আবার সেই পেন্ডুলাম নিয়ে। সবসময় আমরা পেন্ডুলাম দিয়ে যেতে এক্সাম্পল হিসেবে পড়তেছি, তাহলে পেন্ডুলাম দিয়ে চিন্তা করি। এটা হচ্ছে তার সেন্ট্রাল, এই জায়গার তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটাকে আমরা টোটাল এনার্জি হিসেবে চিন্তা করলাম, ইকুইলিব্রিয়াম, এটাকে একদম ব্যালেন্সিং এ চিন্তা করলাম। আমরা ধরে নিলাম এখানে তার কোনো জিপি নাই, এখানে টোটাল এনার্জিটাই কাইনেটিক। ওকে, তাহলে সে যে কোনো এক সাইডে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, যেখানে আসলো, আবার জিরোতে আসে, দেন অন্য পাশে সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায়, আবার জিরোতে আসে। তাহলে একবার থিঙ্ক করো, এখানে তো তার হাইট ম্যাক্সিমাম, এই পয়েন্টগুলোতে তার হাইট ম্যাক্সিমাম, এখানে কিন্তু হাইট ম্যাক্স, আবার এখানেও কিন্তু হাইট ম্যাক্স, এটাই তার ম্যাক্সিমাম হাইট। কারণ এটাকে আমরা লেভেল গ্রাউন্ড চিন্তা করতেছি। ইকুইলিব্রিয়ামটাকে যদি আমরা লেভেল গ্রাউন্ড চিন্তা করি এনার্জি চেঞ্জেস এর ক্ষেত্রে, তাহলে এখানে তার টোটাল এনার্জিটাই কিন্তু কাইনেটিক। তার মানে এখানে ইকে হচ্ছে ম্যাক্স, এখানে ইকে হচ্ছে ম্যাক্স, বাট ইপি জিরো, ইপি জিরো। তার মানে টোটাল এনার্জি সবসময় তো হবে কাইনেটিক প্লাস পটেনশিয়াল এনার্জি। আবার ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ইপি হবে ম্যাক্সিমাম, এখানে ইপি ম্যাক্সিমাম, কারণ এখানে কিন্তু সে মোমেন্টালি রেস্টে চলে আসে, তাহলে ইপি হয় ম্যাক্স। আবার এই জায়গাটায় কিন্তু কাইনেটিক জিরো, কিন্তু মাঝামাঝি কোনো একটা পয়েন্টে থিঙ্ক করলে, মাঝামাঝি কোনো একটা পয়েন্টে ঠিক করলে তার মধ্যে ইপিও আছে প্লাস ইকেও আছে, দুইটা এনার্জি আছে, কারণ এখানে সে মুভিং এবং তার একটা হাইটও আছে। তাহলে সেন্ট্রাল পজিশনে তার শুধু কাইনেটিক এনার্জি আছে, বাট পটেনশিয়াল জিরো। আবার ম্যাক্সিমামে তার মধ্যে টোটালটাই পটেনশিয়াল। তাহলে একবার থিঙ্ক করে দেখো তো, একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য তার এনার্জি চেঞ্জটাও কি পিরিয়ডিক্যালি হচ্ছে না? পিরিয়ডিক্যালি তো এনার্জি চেঞ্জ হচ্ছে। দেখো ম্যাক্সিমামে হচ্ছে ইপি ম্যাক্স, যত নিচে নামতেছে ইপি তত কমতেছে,
কমে 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 ইপি কমতেছে মানে কি, ইপি কমতেছে মানে কাইনেটিক এনার্জি বাড়তেছে এবং ম্যাক্সিমাম জায়গায় গিয়ে মানে জিরো ডিসপ্লেসমেন্টে এসে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়, ইপি জিরো হয়। আবার যখন সে অন্য সাইডে উপরে উঠতে থাকে কি হয়, কাইনেটিক কমতে থাকে, জিপি বাড়তে থাকে। তার মানে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুইটার চেঞ্জটাই কিন্তু এখানে পিরিয়ডিক্যালি হয়, কিন্তু তার টোটাল পাতে টোটাল এনার্জি তো সেম থাকে। যে কোনো একটা পয়েন্টে যদি আমাকে টোটাল এনার্জি বের করতে বলে তাহলে তো আমি ইপি এবং ইপি প্লাস কাইনেটিক বের করব, মানে পটেনশিয়াল প্লাস কাইনেটিক। এখন যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি তো ইকুয়াল, তার যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি ইকুয়াল, বাট পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে থাকে। পটেনশিয়াল কমতে থাকে মানে কাইনেটিক বাড়তে থাকে, পটেনশিয়াল জিরো হয় কাইনেটিক ম্যাক্সিমাম হয়, আবার কাইনেটিক কমতে থাকে পটেনশিয়াল বাড়তে থাকে, পটেনশিয়াল ম্যাক্সিমাম হয় কাইনেটিক জিরো হয়, তার মানে কি পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে থাকে। তাহলে একবার একটু থিঙ্ক করো, আমরা যদি এনার্জি গ্রাফটা করতে চাই তখন ব্যাপারটা কেমন হবে। দেখো তাহলে যদি আমরা টাইম ভার্সেস এনার্জি গ্রাফ করি, টাইম ভার্সেস এনার্জি যদি গ্রাফ করি তাহলে ব্যাপারটা কেমন হয়। ধরো এটা হচ্ছে বর্ডার লাইন, মানে তার টোটাল এনার্জি সবসময় কিন্তু তার টোটাল এনার্জি সেম থাকবে, কিন্তু একটা বাড়তে থাকা মানে আরেকটা ইনক্রিজ করতে থাকবে। তাহলে যদি আমরা টোটাল এনার্জি বেজমার্ক এটাকে চিন্তা করি, এই ধরো টোটাল এনার্জি, এই অ্যামাউন্টটা কিন্তু সবসময় সেম থাকবে। সাপোজ এটা টোটাল, টোটাল এনার্জি মানে পটেনশিয়াল এবং কাইনেটিকের টোটাল, টোটাল এনার্জি সেম থাকবে। টোটাল এনার্জি, তাহলে পটেনশিয়াল যদি মনে করি আমরা জিরো ডিসপ্লেসমেন্ট চিন্তা করি, মানে জিরো পয়েন্টে চিন্তা করি, যদি চিন্তা করি সেখানে কি তার কাইনেটিক কি ম্যাক্সিমাম না, কাইনেটিক হচ্ছে ম্যাক্সিমাম, পটেনশিয়াল হচ্ছে জিরো, বা যে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে থিঙ্ক করতে থাকি, যাই করি না কেন। ধরো এগুলো কিন্তু এরকম পিরিয়ডিক্যালি চেঞ্জ হবে। এটা ধরো আমরা কাইনেটিকের জন্য চিন্তা করতেছি, তাহলে পটেনশিয়ালের জন্য ব্যাপারটা কেমন হবে। মনে করো কাইনেটিক যেখানে জিরো, মনে করো এটা কাইনেটিক, এই ব্রাউন কালারটা হচ্ছে কাইনেটিক, কাইনেটিক যেখানে জিরো পটেনশিয়াল সেখানে ম্যাক্সিমাম। এখন কাইনেটিক বাড়তেছে মানে কি, পটেনশিয়াল কমতেছে, কাইনেটিক বাড়তেছে মানে পটেনশিয়াল কমতেছে, কিন্তু টোটাল এনার্জি কিন্তু সেম আছে, টোটাল এনার্জি কিন্তু সেম আছে। তখন এই জায়গায় চলে আসলো। তাহলে দেখো যেখানে পটেনশিয়াল জিরো সেখানে কিন্তু কাইনেটিক ম্যাক্সিমাম, আবার পটেনশিয়াল বাড়তেছে মানে কাইনেটিক ইনক্রিজ করতেছে, এই এরকম হবে ব্যাপারটা। এই আবার যেখানে গিয়ে পটেনশিয়াল ম্যাক্সিমাম হয়ে গেল সেখানে কাইনেটিক জিরো হয়ে গেছে, কিন্তু টোটাল এনার্জি কিন্তু যা আছে তাই আছে। তার মানে এগুলো এরকম পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, এরকম ভাবে পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়। এই তাহলে আমরা ধরে নিলাম এই ব্লু কালারটা যে কোনো একটাই, ব্লু কালারটা হচ্ছে পটেনশিয়াল, পটেনশিয়াল এনার্জি, আর ব্রাউন কালারটা হচ্ছে কাইনেটিক এনার্জি। সোজা কথায় এই পটেনশিয়াল এবং কাইনেটিকের চেঞ্জটাও পিরিয়ডিক্যালি হয়। পটেনশিয়াল ইনক্রিজ করতে থাকা মানে কাইনেটিক এনার্জি কমতে থাকে, পটেনশিয়াল যেখানে ম্যাক্সিমাম কাইনেটিক সেখানে জিরো, কাইনেটিক যেখানে ম্যাক্সিমাম পটেনশিয়াল সেখানে জিরো, বাট টোটাল এনার্জি সেম থাকে, বিকজ টোটাল এনার্জি মানে পটেনশিয়াল এবং কাইনেটিকের যে টোটালটা, এটা মানে পুরো অসিলেটিং বডিটার যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি সেম থাকে। দেখো এই জন্য বেজমার্ক, পটেনশিয়াল এবং কাইনেটিক অ্যাড করলে সেটা টোটাল এনার্জির ইকুয়াল হবে। তাহলে যেহেতু পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, পটেনশিয়াল কাইনেটিকের চেঞ্জটা আমরা একটা গ্রাফে এইভাবে দেখাতে পারি, অন্য একটা ভাবে দেখানো যেতে পারে, সেটাই আসতেছি। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বললো। তাহলে ফিগার কি কাইনেটিকটা আবার একটু বোঝান তো। মনে করো যেখানে স্পিড বেশি সেখানে কাইনেটিক এনার্জি বেশি না, তাহলে স্পিড যেখানে ম্যাক্সিমাম সেখানে তো হাইট জিরো, তাহলে কি পটেনশিয়াল তো সেখানে জিরো। আবার যখন সে উপরের দিকে উঠতে থাকে তার কি কাইনেটিক কমতে থাকে, মানে কি স্পিড কমতে থাকে না, এখানে গিয়ে তো স্পিড জিরো হয়ে যায়, এই জায়গায় এসে তো স্পিড জিরো হয়ে যায়, মানে কাইনেটিক জিরো, তখন টোটাল এনার্জিটাই পটেনশিয়াল। আবার যখন সে নিচের দিকে আসতে থাকে, আবার যখন নিচের দিকে আসতে থাকে
তখন কাইনেটিক ইনক্রিজ করতে থাকে, আবার পটেনশিয়াল কমতে থাকে। যখন সে জিরো ডিসপ্লেসমেন্টে ব্যাক করে তখন কাইনেটিক ম্যাক্সিমাম, পটেনশিয়াল জিরো। আবার যখন অন্য সাইডে সে উপরের দিকে উঠতে থাকে মানে কি, কাইনেটিক কমতে থাকে, পটেনশিয়াল ইনক্রিজ করতে থাকে, ম্যাক্সিমাম হাইটে গিয়ে পটেনশিয়াল ম্যাক্সিমাম, কাইনেটিক জিরো। দেন আবার যখন ব্যাক করে আবার কাইনেটিক ইনক্রিজ করতে থাকে, পটেনশিয়াল ডিক্রিজ করতে থাকে। তাহলে এরকম পিরিয়ডিক্যালি চেঞ্জ হয় না। এখানে ওয়ান পিরিয়ড অসিলেশন মানে কিন্তু তোমার এই পয়েন্ট থেকে শুরু করে 1 2 3 4 এই পর্যন্ত এই পুরোটাই কিন্তু ওয়ান পিরিয়ড। এই যে টোটালটা, এটা হচ্ছে একটা পিরিয়ডের টাইমে এরকম একটা ব্যাপার হয়। ওয়ান পিরিয়ড অফ অসিলেশন মানে একটা পিরিয়ড অসিলেশনে কিন্তু পুরো চেঞ্জটা হয়। দেখো এই যে কাইনেটিক বাড়ে মানে কাইনেটিক কমে উপরে যাওয়ার সময়, আবার নিচে আসার সময় বাড়ে, দেন অপোজিটে কাইনেটিক ইনক্রিজ করে আবার ডিক্রিজ করে। এনার্জি তো সবসময় পজিটিভ ধরবো, কারণ এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, এটার ক্ষেত্রে তো আর নেগেটিভ চিন্তা করা যাবে না। তাহলে ফিগারটাকে আমরা একটু ছোট্ট করে ডেসক্রাইব করে দিই কিভাবে করলাম। The kinetic energy and potential energy of an oscillator vary periodically. But the total energy remains constant if the system is undamped. ড্যাম্পিং এর ব্যাপারে আমরা কথা বলবো পরে। ওকে, তাহলে দেখো এই পুরাটা কেন ওয়ান পিরিয়ডিক টাইম, আমি একটা সাইড দিয়ে বলি, এই সাইড সে ফার্স্টে এদিকে ম্যাক্সিমামে গেল, এই দেখো এখান থেকে স্টার্ট হলো, ধরো চিন্তা করো এখান থেকে স্টার্ট, বা আমরা কাইনেটিক জিরো কোথায়, কাইনেটিক জিরো তো হচ্ছে ম্যাক্সিমাম স্পিডে, তাহলে এই জায়গা থেকে স্টার্ট চিন্তা করি, চিন্তা করে আমরা পুরো পিরিয়ডিকটা মিলাই। দেখো এখানে দেখো এই যে এই জায়গাটাই তো কাইনেটিক, আমরা একটা দিয়ে এক্সাম্পল দিই, এখানে তো কাইনেটিক জিরো, তার মানে এই পয়েন্টটা এই যে কাইনেটিক জিরো, তুমি ব্রাউন কালারটা খেয়াল করো, কাইনেটিক জিরো, সেখান থেকে এই জায়গায় চলে আসলো মানে ইনক্রিজ করে করে কাইনেটিক ম্যাক্সিমামে গেল। এই দেখো এই সাইডটা ইনক্রিজ করে করে কাইনেটিক ম্যাক্সিমামে গেল, এটা কিন্তু 1/4 অফ পিরিয়ড। দেন সে আবার অপোজিটে যাওয়া শুরু করলো, মানে এখানে তো কাইনেটিক ম্যাক্সিমাম, এখানে তো কাইনেটিক ম্যাক্স, তারপর দেখো কাইনেটিক আবার কমতে শুরু করছে, কমে কমে এখানে গিয়ে এই যে এভাবে সে আসলো, এসে এদিকে গেল, এখানে গিয়ে কিন্তু আবার ইকে জিরো হয়ে গেল, এখানে গিয়ে কিন্তু আবার ইকে জিরো হয়ে গেল। তারপর দেখো এই যে পরের পার্টটা, এই যে নেমে কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল, মানে এখন সেই জায়গায় আসলো, এটা কিন্তু হাফ অফ ওয়েভ হলো। দেন আবার ব্যাক করতেছে, মানে কি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে করে ম্যাক্সিমামে আসছে, এই দেখো পরের পার্টটা কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে করে ম্যাক্সিমামে আসছে। দেন আবার সে অপোজিটে মুভ করা স্টার্ট করলো, এই যে একটা ওয়ান কমপ্লিট পিরিয়ড। তার মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে হয়ে আবার কি হলো, জিরোতে গেল। এই দেখো কাইনেটিক এনার্জি কমে কমে আবার জিরোতে আসলো, এই পর্যন্ত। তাহলে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত একটা কমপ্লিট পিরিয়ড। এবং পটেনশিয়ালের ক্ষেত্রে সেম কথা, জাস্ট কাইনেটিকের উল্টাটা। কাইনেটিক যেখানে জিরো, পটেনশিয়াল ম্যাক্সিমাম, কাইনেটিক ইনক্রিজ করতেছে, ব্লু লাইন ডিক্রিজ করতেছে। কাইনেটিক যেখানে ম্যাক্সিমাম হয়ে গেছে, পটেনশিয়াল সেখানে জিরো হয়ে গেছে। দেখো গ্রাফটা দেখো, পিরিয়ডিক্যালি চেঞ্জ। এবং এই যতটুকু গ্রাফ আমি ড্র করলাম এটা ওয়ান পিরিয়ড। এবার দেখো ক্লিয়ার কিনা শাফিম? ওকে, তাহলে কথাগুলো কিন্তু এটাই যে কোন পজিশনে, কোন মানে ডিসপ্লেসমেন্ট যেখানে, মানে ডিসপ্লেসমেন্টের কোন প্লেসে কাইনেটিক এনার্জি কেমন থাকে, পটেনশিয়াল এনার্জি কেমন থাকে, আর চেঞ্জটা। কারণ
বাই লজ অফ কনজারভেশন অফ এনার্জি টোটাল এনার্জি যে কোনো প্লেসে সেম থাকবে, কিন্তু এনার্জি শুধু এখানে কনভার্ট হচ্ছে, কারণ এখানে কিন্তু আমরা এয়ার রেজিস্ট্যান্সকে নেগলিজিবল চিন্তা করতেছি, তাই ধরে নিতেছি সিস্টেমটাকে কোনোভাবেই ড্যাম্পিং হইতেছে না, আনড্যাম্পড সিস্টেম, যে কারণে কিন্তু আমরা গ্রাফটা এরকম ভাবে করতে পারলাম। এবং এটাই যে একটা কমপ্লিট পিরিয়ড অফ টাইম সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ওরা কিন্তু তোমাকে ওয়ান কমপ্লিট পিরিয়ড অথবা টু কমপ্লিট পিরিয়ড গ্রাফ করতে বলবে। টু কমপ্লিট পিরিয়ড বলা মানে কিন্তু এটা ডাবল হইতে হবে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা ওয়ান কমপ্লিট পিরিয়ড, এই জিনিসটা নিয়ে স্টাডি করতে হবে। কিন্তু একটা কমপ্লিট পিরিয়ডের গ্রাফটা কিন্তু এটা, আমাকে যদি ডাবল করতে বলে, দুইটার করতে বলে, আমার কিন্তু এই পার্টটা ডাবল হবে। দেখো দেখো এখানে যে মানে চারটা পার্ট, মানে এক একটা পার্টের জন্য যে এই পুরো সার্কেলটার মতো হয়, মানে চার পার্টের এক পার্টে 4 ভাগের 1 ভাগ মানে সার্কেলটা। আমরা যদি এটা জাস্ট একটা ইয়ের জন্য আরো অন্যভাবে ড্র করি গ্রাফটা, ডিসপ্লেসমেন্ট দিয়ে যদি করি, এখানে এখানে তো টাইম দিয়ে করলাম, এটা হচ্ছে এনার্জি টাইম গ্রাফ। আমরা যদি এনার্জি ডিসপ্লেসমেন্ট গ্রাফ করি তখন গ্রাফটা কেমন হবে একটু দেখাই, দাঁড়াও। এটা লিখছো সবাই? ক্লিয়ার করবো? এটা কিন্তু এনার্জি টাইম গ্রাফ, কিন্তু যদি আমাকে এনার্জি ডিসপ্লেসমেন্ট গ্রাফ করতে চাই তখন কেমন হবে? আমার কি ওগুলো ওগুলো আর লিখে দিতে হবে যে কোথায় কাইনেটিক এনার্জি কি কি, তা লিখে দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট গ্রাফ গুলো করে রাখো, মানে আমি দুই পাশে যে ড্রয়িং গুলো করে দিলাম সেগুলো লিখে রাখো, তাহলে তো মনে থাকবে কোথায় কাইনেটিক ম্যাক্সিমাম, কোথায় কি বলে পটেনশিয়াল ম্যাক্সিমাম, এটাকে আর লিখে দেওয়ার দরকার আছে? লিখে দেওয়ার দরকার নেই, কারণ এখানে তো আমি লিখেই দিলাম, মানে জাস্ট ড্রয়িং করে তো আমি লিখেই দিলাম, এটা স্টেটমেন্টে ডেসক্রাইব না করে আমি ড্র করে লিখে দিলাম। তাহলে এটাকে ক্লিয়ার করলাম? হ্যাঁ, সবাই লিখে নিচ্ছে তো? জি স্যার। Another way to show this is to draw আমি নোটসটা লিখি তারপরে মিলিয়ে দিচ্ছি। সিম্পল কথা, পয়েন্ট ডিসপ্লেসমেন্ট জিরো, তার মানে ডিসপ্লেসমেন্ট যেখানে জিরো
ডিসপ্লেসমেন্ট যেখানে 0 সেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্স, পটেনশিয়াল 0। আর ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট যেখানে অ্যামপ্লিটিউডের সমান, সেখানে পটেনশিয়াল ম্যাক্স আর কাইনেটিক 0। শুধু এই কনসেপ্টটা মাথায় রাখো, তাহলে আমরা গ্রাফটা করতে পারবো। ওকে, যদি ডিসপ্লেসমেন্টের সাথে ইয়েটার চেঞ্জটা কেমন হয়, তাহলে থার্ড পয়েন্টে কি বলবো, পটেনশিয়াল ইজ ম্যাক্সিমাম, এটা তো নেগেটিভের ক্ষেত্রেও তাই হবে, তাই না? মানে ডিসপ্লেসমেন্ট যখন -x0 তখনও তো সেম কথা, ইপি ম্যাক্স। এনার্জি তো আর পজিটিভ নেগেটিভ হবে না, কারণ এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, কাইনেটিক 0। তাই আমরা বলবো potential energy is maximum when x is equal to plus minus x0. At any point on this graph, at any point, total energy তো সেম থাকবে, তাই না? Any point on this graph, the total energy তাহলে গ্রাফটা কেমন হবে একটু চিন্তা করি। আমরা ড্র করতে চাচ্ছি ডিসপ্লেসমেন্ট এনার্জি গ্রাফ। ডিসপ্লেসমেন্ট তো পজিটিভ নেগেটিভ হয়, এদিকে দিব ডিসপ্লেসমেন্ট আর এদিকে দিব এনার্জি। তাহলে এটা ধরে নাও টোটাল এনার্জি বেঞ্চমার্ক, এই জিনিসটা হচ্ছে টোটাল এনার্জি। আমি ধরে নিলাম যে টোটাল এনার্জিটা এত, তাহলে এই বেঞ্চমার্কটা কর, এটা টোটাল এনার্জি, টোটাল এনার্জি। এখন চিন্তা করে দেখো, ডিসপ্লেসমেন্ট যেখানে ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি সেখানে 0 আর পটেনশিয়াল সেখানে ম্যাক্সিমাম। আর ডিসপ্লেসমেন্ট যদি -x0 হয় সেটার ক্ষেত্রেও সেম কথা, এটা যদি -x0 হয় সেখানেও কিন্তু পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, আবার কাইনেটিক কিন্তু 0। তাহলে ডিসপ্লেসমেন্ট ইনক্রিজ করতেছে মানে কি, কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে, এই দেখো কাইনেটিক এনার্জি, ডিসপ্লেসমেন্ট কমতেছে মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতেছে। এটা কিন্তু কাইনেটিক এনার্জি গ্রাফ, এই ব্লুটা। এই ডিসপ্লেসমেন্ট যেখানে 0, কাইনেটিক এনার্জি সেখানে ম্যাক্সিমাম। আবার অপোজিট সাইডে কি হইতেছে, এই মানে যখন ব্যাক করে আসতেছে, এটা কিন্তু হাফ অফ পিরিয়ড। এই দেখো কাইনেটিক এনার্জিটা এরকম হবে, আর কাইনেটিক যেখানে 0 সেখানে পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। তাহলে পটেনশিয়ালের জন্য গ্রাফটা কেমন হবে, পটেনশিয়ালের গ্রাফটা হবে যে এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে ওটা কমতে থাকবে, পটেনশিয়াল এনার্জি থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা কমতে থাকবে। আবার যখন 0-তে চলে আসবে, 0 ডিসপ্লেসমেন্টে কিন্তু পটেনশিয়াল এনার্জি কি, মানে যখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম তখন তো পটেনশিয়াল এনার্জি 0, তাহলে ডিসপ্লেসমেন্টে পটেনশিয়াল 0, আবার ইনক্রিজ করতে থাকবে। কিন্তু তুমি টোটাল পাতে যে কোনো জায়গায় হিসেব করো, টোটাল এনার্জি কিন্তু সেম থাকবে।
দেখো তুমি অ্যাড করো, পটেনশিয়াল কাইনেটিক অ্যাড করো, টোটাল এনার্জি কিন্তু সেম আছে, গ্রাফ কিন্তু সেটাই দেখাইতেছে, টোটাল এনার্জি কিন্তু যে কোনো পাতে সেম আছে, যে কোনো পয়েন্টে। তাহলে এটা হচ্ছে পটেনশিয়াল, এই রেড কালারটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এক্সামের সময় যদি এটা আসে তুমি কিন্তু ডিফারেন্ট কালার ইউজ করবা, ব্লু কালার আর ব্ল্যাক কালার, আলাদা দুইটা কালার ইউজ করবা, অন্য কোনো কালার ইউজ করো না, আবার ব্লু আর ব্ল্যাক ইউজ করবা। আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি। তাহলে ফিগারটা কি লিখবো? The kinetic energy is maximum at 0, is maximum at 0 displacement. এটা কিন্তু জাস্ট হাফ অফ ওয়েভের জন্য দরকার, এটা কিন্তু ওয়ান পিরিয়ড অফ ওয়েভ না, এটা কিন্তু হাফ অফ ওয়েভের জন্য এরকম হয়, এতটুকু হয়। ডিসপ্লেসমেন্ট তো হাফ অফ ওয়েভেরটাই দেখালেই হবে, বাকিটা তো আর দেখানো যাবে না। The potential energy is maximum at maximum displacement. জাস্ট এই গ্রাফটা, ওই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আমি যতটুকু ড্র করলাম সেটা কিন্তু একটা হাফ অফ ওয়েভের জন্য, আর ওটা যেটা ড্র করলাম সেটা হচ্ছে একটা ফুল ওয়েভের জন্য, টাইম এনার্জি গ্রাফটা যেটা করলাম। এবার তাহলে দেখো এই এনার্জি চেঞ্জেস এর ব্যাপারটা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়েছি কিনা। এনার্জির ক্ষেত্রে কোনো নেগেটিভ ভ্যালু আসতেছে না, বিকজ এনার্জি স্কেলার কোয়ান্টিটি, এটা নেগেটিভ অ্যামাউন্টের কিছু নাই। কিন্তু যে কোনো পয়েন্টে তার টোটাল এনার্জি কিন্তু সেম আছে, যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি মানে পটেনশিয়াল এবং কাইনেটিকের টোটালটা, একটা কমতেছে আর একটা বাড়তেছে, টোটালটা সেম আছে অলওয়েজ যে কোনো পয়েন্টে। তাই এই গ্রাফ দুইটা কিন্তু প্রচুর আসে, দরকার হয় এক্সামে, সবগুলোই আসলে যা যা পড়তেছে সবকিছু ইম্পর্টেন্ট, কারণ কবে যে কোন ইয়ারে কি থেকে কোশ্চেন দিয়ে দিবে সেটা কিছুই বলা যায় না। সো ব্যাপারটা বুঝে নিতে হবে। তাই আমি যতটুকু নোটস দিলাম এতটুকু তোমাদের নিশ্চে লেখা থাকলে ইনাফ, এর বাইরে আর কিছু পড়তে হবে না বা জানতে হবে না। কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলা হাফ এম ভি স্কয়ার, পটেনশিয়াল এনার্জি বের করার ফর্মুলা এম জি এইচ, এইসব নিয়ে তো আর কথা বলার কিছু নাই, এগুলো তো তোমরা জানোই। তাই মেইনলি গ্রাফগুলো এখানে পটেনশিয়াল এবং যে কোনো একটা পয়েন্টে, একটা অসিলেটিং বডির যে কোনো একটা পয়েন্টে যদি তোমাকে আমি পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি বের করতে বলি, তাহলে পটেনশিয়ালের জন্য ডিসপ্লেসমেন্ট মানে দরকার, হাইট দরকার, ডিসপ্লেসমেন্ট না, হাইট দরকার। ঠিক আছে, হাইট বের করে নিতে হবে বা হাইট দিয়ে দিবে, ডিসপ্লেসমেন্ট না, কিন্তু হাইট দরকার। আর কাইনেটিকের জন্য আমার দরকার স্পিড। আর যে কোনো পয়েন্টে স্পিড বের করার মতো যথেষ্ট ফর্মুলা তো আমরা আজকেই পড়লাম। মানে একটা অসিলেটিং বডি বা সিম্পল হারমোনিক মোশনের স্পিড, ম্যাক্সিমাম স্পিড কিভাবে বের করবো সেটা নিয়ে তো আজকে ডিটেইলস কথা বললাম। সেটা যে কোনো পয়েন্টে টাইম জানা থাকলেও করতে পারি, ডিসপ্লেসমেন্ট জানা থাকলেও করতে পারি, তাহলে কাইনেটিক এনার্জিও বের করতে পারবো। আর পটেনশিয়ালের জন্য শুধু হাইটটা দিয়ে দিতে হবে, ওই পয়েন্টে অসিলেটিং বডিটা সেন্ট্রাল থেকে কতটুকু হাইটে গিয়েছে সেই হাইটটা দেওয়া থাকলে আমরা পটেনশিয়ালও বের করতে পারবো, সেক্ষেত্রে টোটাল এনার্জিও বের করতে পারবো যখন যেটা দরকার হয়। তাই সব ম্যাথমেটিক্যাল কথা আমরা এখানে ডেসক্রাইব করার দরকার নাই, কারণ এনার্জির ম্যাথস এটা তোমাদের জন্য আর কঠিন কিছু না। এটা মেইনলি হচ্ছে গ্রাফিক্যাল, যে পিরিয়ডিক চেঞ্জটা কেমন হয় সেটা টাইম এনার্জি গ্রাফের জন্য কেমন হবে গ্রাফটা, আর ডিসপ্লেসমেন্ট এনার্জি গ্রাফটা কেমন হবে, এই দুইটা জিনিস আমাদের এখানে নতুন ভাবে আমরা জানলাম বা শিখলাম। এবার বলো যে কারো কোনো কনফিউশন আছে কিনা, এখন পর্যন্ত আমরা যা পড়লাম। তাহলে আজকে ক্লাস শুরু করার পর থেকে আমরা ভ্যালোসিটির ইকুয়েশন পড়লাম, কি কি ওয়েতে আমরা ভ্যালোসিটি বের করতে পারি, এবং ম্যাক্সিমাম ভ্যালোসিটি কোন কোন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, কিভাবে করে এবং সেটা কেন করে, তাও আমরা ডিটেইলস ডেসক্রাইব করলাম। এবং আমরা পড়লাম হচ্ছে এনার্জি কার্ভ। এছাড়া আরেকটা ব্যাপার আজকে পড়েছি, সেটা হচ্ছে এক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট। তাহলে মেইনলি আজকে তিনটা গ্রাফ পড়লাম, এক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট গ্রাফ এবং তার ডিটেইলস। তারপর আমরা বললাম
এনার্জি টাইম গ্রাফ এবং তার ডিটেইলস। এখন পড়লাম এনার্জি ডিসপ্লেসমেন্ট গ্রাফ এবং তার ডিটেইলস, কোথায় কি হয়। মেইনলি জাস্ট তুমি একটা পেন্ডুলামের মোশনটাকে চিন্তা করে থিঙ্ক করবা, থিঙ্ক করে মিলাবা কোথায় কি হচ্ছে। সবাই লিখে নাও। লিখছো সবাই? একটা জিনিস একটা বলে এক্সামে কিন্তু এই টাইপেরও কোশ্চেন অনেক সময় হয়। যেমন একটা কোশ্চেন এখানে আছে, টু স্টার্ট আ পেন্ডুলাম সুইঙ্গিং ইউ পুল ইট স্লাইটলি টু ওয়ান সাইড। তারপর কোশ্চেন করেছে হোয়াট কাইন্ড অফ এনার্জি ডাজ দিস ট্রান্সফার টু দ্য ম্যাস। নাম্বার ওয়ান, তার মানে এটা তো এই ম্যাসটা যে অসিলেট করা শুরু করে, এই ম্যাস এনার্জি পাই কোত্থেকে বলতো? একটা ম্যাস স্প্রিং সিস্টেমে জাস্ট এই ম্যাসটাকে যে কোনো একদিকে পুল করি, মানে কি এক সাইডে স্প্রিংটা কম্প্রেস হয়ে যায়, আরেক সাইডে স্প্রিংটা কিন্তু এক্সটেন্ড করে। এক সাইডে কম্প্রেস হয়, আরেক সাইডে কিন্তু স্প্রিংটা এক্সটেন্ড করে। যে কারণে যখন আমি ছেড়ে দিই, সেটা কিন্তু যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি যেটা স্প্রিং এ স্টোর হয়েছে, সেটা জাস্ট কিন্তু এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। এখানে কিন্তু গ্রেভিটেশনাল পটেনশিয়াল না। একটা পেন্ডুলাম যখন পেন্ডুলাম সুইং এর ক্ষেত্রে তো গ্রেভিটেশনাল পটেনশিয়াল, আর ম্যাস স্প্রিং সিস্টেম এটা কিন্তু ইলাস্টিক পটেনশিয়াল। আর পেন্ডুলামের ক্ষেত্রে তো জিপি চেঞ্জ হয়ে কাইনেটিক হয়, আবার কাইনেটিক চেঞ্জ হয়ে জিপি হয়, এবং ফরএভার মানে বলা হইতেছে যে যদি এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল হয়, সারা জীবন এটাকে চলতে থাকবে ড্যাম্পিং না হলে। সেম অ্যাম্পলিটিউড নিয়ে বা সেম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সেম নিয়ে সারা জীবন এটা চলতে থাকবে, কোনোদিন থামবে না। কিন্তু ইন প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা তো এরকম দেখি না, দেখি থেমে যায়। থেমে যায় মানে কি অসিলেশন ড্যাম্প হয়। ড্যাম্পিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি ড্যাম্পিং না হইতো তাহলে তো আর্থকোয়েকে কোনোদিন আর থামতো না, সারা জীবন বিল্ডিং নড়তেই থাকতো। আর্থকোয়েকে যে ফোর্সড অসিলেশন হয়, এটা যদি ড্যাম্পিং না হইতো তাহলে তো এই ওয়েভ আর কখনো থামতোই না। ড্যাম্পিং এর একটা ব্যাপার আছে, ড্যাম্পিং এবং রেজোনেন্স নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, আজকে বেশি টাইম নেই, তাই ওই দুইটাতে আজকে যাব না। আবার যখন দেখো বলতেছে ডেসক্রাইব দ্য এনার্জি চেঞ্জেস দ্যাট অকার ওয়েন দ্য ম্যাস ইজ রিলিজড। একটা পেন্ডুলামের ম্যাস যখন রিলিজড হয়, তার এনার্জি চেঞ্জেস এর ব্যাপারটা কি হবে, এতক্ষণ ধরে আমরা সেগুলোই লিখতেছিলাম। মানে কোন ডিসপ্লেসমেন্টে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে কি হয়, জিরো ডিসপ্লেসমেন্টে কি হয়, সেই ব্যাপারগুলো তুমি তোমার মতো করে ডেসক্রাইব করে দিবা। এই ধরনের ডেসক্রিপশন রিলেটেড কোশ্চেনও কিন্তু এক্সামে আসতে পারে। এছাড়াও ম্যাথমেটিক্যাল ব্যাপার আসতে পারে, ওরা গ্রাফ দিয়ে, গ্রাফ থেকে বিভিন্ন কিছু বের করতে পারে। তুমি যে এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, দিয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যত হয় ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি তো সেমই হবে, তাই না? কারণ একটা থেকে অন্যটা চেঞ্জ হয়।
তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক যদি আমরা 100 পাই, ম্যাক্সিমাম পটেনশিয়াল তো 100, এটা কি আর ক্যালকুলেট করা দরকার আছে? ওই 100ই তো কমে কমে 0 হয়, মানে পটেনশিয়াল 100 হয়ে যায়। কারণ আমরা তো জেনারেলি তো আমরা ধরে নেই যেখানে কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, জাস্ট এনার্জি কাইনেটিক থেকে পটেনশিয়াল, পটেনশিয়াল টু কাইনেটিক চেঞ্জ হতে থাকে, যে কারণে এই অসিলেশন কোনোদিন থামবে না, কখনোই স্টপ হবে না, নেভার। যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে বা কোনো যদি অপোজিট ফোর্স এখানে না থাকে, তাহলে এই অসিলেশন কখনোই থামবে না। কিন্তু ইন প্র্যাকটিস সেটা থেমে যায় বিকজ অফ আদার এনার্জিস, মানে আদার সোর্স বা আদার ফোর্সের জন্য, যে কারণে আমরা বলি যে অসিলেশন ড্যাম্পিং হয় বা ড্যাম্পড হয়। সেই ড্যাম্পড ক্রিটিক্যাল হতে পারে, হেভি হতে পারে, লাইট হতে পারে। আমরা লাইট ড্যাম্পিং কি, ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, হেভি ড্যাম্পিং কি, এগুলো নিয়েও কথা বলবো নেক্সট ক্লাসে। এবং ড্যাম্পিং কে আমরা কেন ইউজফুল বলতেছি, কি কি ক্ষেত্রে ড্যাম্পিং অনেক জরুরি, ড্যাম্পিং না হলে প্রবলেম হয়ে যেত, সেই সব কিছু নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আজকে তাহলে এতটুকুই থাক। মোটামুটি তোমাদের বইয়ে যে কিছু মানে ইনসাইট কোশ্চেন দেয়া আছে, এগুলো বাসায় একটু ট্রাই করো। ওকে, নেক্সট ক্লাসে আমাদের আর 3টা জিনিস বাকি আছে। একটা হচ্ছে ড্যাম্পিং, সেকেন্ড হচ্ছে রেজোনেন্স, আর থার্ড হচ্ছে একটা ম্যাসপিং সিস্টেমে টি ইকুয়াল 2π√m/k, এই ফর্মুলা কোত্থেকে আসছে, এটা কোন একটা ইয়ারে আসছিল, হঠাৎ আমার মনে পড়লো, এই ফর্মুলা ডিরাইভেশনটা আমার দেখাবো। তার মানে 3টা জিনিস দেখাতে আমার হাফ এন আওয়ার লাগবে নেক্সট ক্লাসে, তারপর আমরা ওয়ার্কশিটটা শুরু করবো। তো নেক্সট ক্লাসের আগেই তোমাদেরকে আমি ওয়ার্কশিটটা গ্রুপে দিয়ে দিব অসিলেশনের উপর। নেক্সট ক্লাসে আর হাফ এন আওয়ারের মতো লেকচার লাগবে, তারপর ওয়ার্কশিট স্টার্ট করবো। তাহলে অসিলেশন চ্যাপ্টার তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অসিলেশনের সব নোটস ভালো করে পড়ো এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যেহেতু একটা চ্যাপ্টার থেকে একটা ফুল কোশ্চেন আসবে, তাও 10 বা 12 মার্কসের, 10, 11, 12 মার্কস পর্যন্ত থাকে একটা কোশ্চেন। সো এই চ্যাপ্টারটাকে অনেক প্রায়োরিটি দিয়ে পড়ো, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু টাফ কিছু না, একেবারেই টাফ কিছু না, তো এইটাকে খুব প্রায়োরিটি দিয়ে পড়ো। ওকে, আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক। নেক্সট P4 ক্লাস হচ্ছে কামিং মানডেতে, আর P5 তো আমরা আপাতত স্যাটারডে নিচ্ছি, আর যে 2-একজনের একটু প্রবলেম হচ্ছে তারা স্যাটারডেই করবা, আমি টাইমিংটা ইফতি তোমার সাথে কথা বলে নিব, ঠিক আছে? জি স্যার। ওকে, সেটা আমি তোমার সাথে ইনবক্সে কথা বলে নিব না। ওকে, বাই বাই।